সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিও রংপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণী সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ। তো পৃথিবী ও মহাকর্ষ অধ্যায় আলোচনা করার আগেই আমরা একটা ভিডিও দেখে নিই। Let's learn সৌরজগৎ, সোলার সিস্টেম। সৌরজগৎ সূর্য জ্বলন্ত গ্যাসের একটি বিশাল গোলক। এই গোলকের চারদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, উল্কা প্রভৃতি নিয়ে যে জগতের সৃষ্টি হয়েছে তাহাই সৌরজগৎ। বিভিন্ন গ্রহ, উপগ্রহ, ধূমকেতু প্রভৃতি সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে অনবরত ঘুরে বেড়াচ্ছে। সূর্যের চারিদিকে যেগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘোরে তাদেরকে গ্রহ বলে, আর যারা গ্রহের চারিদিকে ঘোরে তাদেরকে বলা হয় উপগ্রহ। এ পর্যন্ত সৌরজগতে মোট 9টি গ্রহের সন্ধান পাওয়া গেছে। বুধ, মার্কারি। বুধ সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ। সূর্য থেকে এটি 3,60,00,000 মাইল দূরে অবস্থান করছে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এ গ্রহের 88 দিন সময় লাগে। শুক্র, ভেনাস। শুক্র সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ। সূর্য থেকে এর দূরত্ব 6,71,00,000 মাইল। এটি 225 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। আর্থ, পৃথিবী। পৃথিবীর দূরত্বের দিক থেকে সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। সূর্য থেকে এর দূরত্ব 9,29,00,000 মাইল। সূর্যের চারপাশ দিয়ে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 365 দিন বা 1 বছর। মঙ্গল, মার্স। মঙ্গল সূর্যের চতুর্থ নিকটতম গ্রহ। সূর্য থেকে এর দূরত্ব 14,15,00,000 মাইল। 687 দিনে এটি সূর্যকে একবার করে প্রদক্ষিণ করে। বৃহস্পতি, জুপিটার। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। সূর্য থেকে এর দূরত্ব 48,34,00,000 মাইল। সূর্যের চারদিক একবার ঘুরে আসতে এর সময় লাগে 12 বছর। শনি, স্যাটার্ন। শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে এর দূরত্ব 88,67,00,000 মাইল। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগে 29 বছর 5 মাস। ইউরেনাস। ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে এর দূরত্ব 178,27,00,000 মাইল। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগে 84 বছর। নেপচুন। নেপচুন সূর্যের নিকটতম গ্রহ থেকে 8ম গ্রহ। সূর্য থেকে এর দূরত্ব 279,34,00,000 মাইল। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগে 165 বছর। প্লুটো। প্লুটো সূর্যের নিকটতম 9ম গ্রহ। সূর্যের চারদিক একবার ঘুরে আগের অবস্থানে ফিরে আসতে এর সময় লাগে 248 বছর। এটি মূলত বামন গ্রহ। বর্তমানে বিজ্ঞানীরা নানা কারণে প্লুটোকে আর গ্রহ বলছেন না, এটিকে গ্রহ থেকে বাদ দিয়েছেন। পৃথিবী, আর্থ,
পৃথিবী একমাত্র গ্রহ যেখানে প্রাণীর অস্তিত্ব রয়েছে। পৃথিবী সূর্য থেকে তাপ ও আলো সংগ্রহ করে। পৃথিবী ঘিরে আছে একটি গ্যাসের আবরণ। এই আবরণই বায়ুমণ্ডল। সব প্রাণীকে বেঁচে থাকার জন্য বায়ুর প্রয়োজন। পৃথিবী সূর্যের একটি গ্রহ। সূর্যকে একবার প্রদক্ষিণ করে পূর্বের স্থানে আসতে পৃথিবীর ৩৬৫ দিন বা ১ বছর সময় লাগে। পৃথিবীর ব্যবচ্ছেদ ক্রাস্ট। ক্রাস্ট হলো ঠান্ডা ও শক্ত শিলার তৈরি পৃথিবীর স্তর, যা আমাদের কাছে ভূমি হিসেবে পরিচিত। বহিঃস্থল আউটার কোর, এটি তরল ও নিকেল দিয়ে তৈরি। এটি খুব উত্তপ্ত। ম্যান্টল, ম্যান্টল শিলার তৈরি পুরু স্তর। এটি গলিত কাদামাটি ও শিলা দিয়ে তৈরি। জেনে রাখা ভালো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ১৮ সেকেন্ড। ২১শে জুন বছরের সবচেয়ে বড় দিন। ২২ মার্চ বছরের সবচেয়ে ছোট দিন। পৃথিবীর বাইরে শূন্যস্থানকে আকাশ বলে। পৃথিবী গোলাকার, তবে উত্তর দক্ষিণে একটু চাপা। পৃথিবীর ৪ ভাগের ৩ ভাগ জল আর ১ ভাগ স্থল। সূর্যের আলোকে আমরা রোদ বলে থাকি। সূর্য তাপ সংগ্রহ করতে পারে, ফলে অফুরন্ত তাপ বিকিরণের ফলেও সূর্যের তাপ নিঃশেষ হয়ে যায় না। চাঁদের একদিন ও এক রাত পৃথিবীর ১৪ দিনের সমান। সূর্যের দিকে সরাসরি তাকানো উচিত নয়, এতে চোখের ক্ষতি হয়। তোমরা যে এতক্ষণ থেকে যে ভিডিওটা দেখলা, কি দেখলা ভিডিওতে? দেখলা যে একটা মিডিল অবস্থায় একটা কি সূর্য আছে, সূর্যের চারপাশে বিভিন্ন গ্রহগুলো কি ঘুরতেছে। তো সূর্যের চারপাশে কি ঘুরতেছে? বিভিন্ন গ্রহ, যেমন হচ্ছে কি পৃথিবী, মঙ্গল গ্রহ, তারপর ইউরেনাস, বৃহস্পতি। তাহলে এগুলো কি কারণে ঘুরতেছে? তার অবশ্যই কোনো একটা কারণে ঘুরতেছে, না হলে তাহলে ছিটকে পড়ে যেত। তাহলে এই যে সূর্যের সাথে যে অন্যান্য বস্তু, অন্যান্য যে গ্রহগুলোর যে আকর্ষণ, এই আকর্ষণ গ্রহটার অবশ্যই একটা নাম আছে। তো সেই নামটা হচ্ছে মহাকর্ষ। তাহলে মহাকর্ষের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে বলা হচ্ছে কি মহাকর্ষ। অর্থাৎ সূর্যের সাথে পৃথিবীর যে আকর্ষণ, আবার মঙ্গল গ্রহের সাথে নেপচুনের যে আকর্ষণ, এই আকর্ষণটাই হচ্ছে মহাকর্ষ। কি তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, আমি আবার আলোচনা করতেছি যে এখন মহাবিশ্ব বলতে আমরা কি বুঝি? মহাবিশ্ব কি? মহাবিশ্বের শুরু আছে কিন্তু তার কোনো কি শেষ নেই। এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, যেমন হচ্ছে মানুষ, সেখানে মানুষও থাকতে পারে বা অন্য কোনো প্রাণীও থাকতে পারে। তো এই যে বস্তুগুলোর মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণটাই হচ্ছে মহাকর্ষ। মহাকর্ষের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু। এখন আমি আলোচনা করবো হচ্ছে অভিকর্ষ। অভিকর্ষটা হচ্ছে পৃথিবী সেখানে ফিক্স থাকবে, পৃথিবীর সাথে অন্যান্য যে সকল বস্তু যে আকর্ষণ, সেটাকে আমরা ধরবো হচ্ছে কি অভিকর্ষ। অর্থাৎ পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর যে আকর্ষণ, সেটাকে বলা হচ্ছে অভিকর্ষ। অর্থাৎ পৃথিবীর, এখন দেখো চিত্রের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছো যে সূর্য, পৃথিবীটা কি? পৃথিবী কিন্তু গোলাকার না, পৃথিবীটা হচ্ছে ডিম্বাকৃতি। তাহলে পৃথিবীর অবশ্যই একটা কি কেন্দ্র আছে। তাহলে এই কেন্দ্রের, আমরা কি পৃথিবীর কেন্দ্রে বাস করি? নো, আমরা হচ্ছে পৃথিবীর চারপাশে যে অবস্থাটা আছে, এই অবস্থার মধ্যে আমরা কি বসবাস করি। তাহলে আমরা কি যে চারপাশের অবস্থা করতেছি, যে আমরা কি এখান থেকে অবশ্যই কি পড়ে যাইতাম, কিন্তু কেন পড়তেছি না? এখানে কি পৃথিবীর কেন্দ্রের দিকে একটা কি আকর্ষণ বল আছে, অর্থাৎ এ কারণে কিন্তু আমরা ছিটকে যাচ্ছি না। তাহলে পৃথিবী, যেমন ধরা যাক যে আমরা যদি এখন পৃথিবীর সাথে যে চাঁদের যে একটা আকর্ষণ, এই চাঁদের আকর্ষণটা কি? অভিকর্ষ। আমি যে দাঁড়ায় আছি, আমি কি পৃথিবীর ভূপৃষ্ঠে দাঁড়ায় আছি, তাহলে এই যে আমি কিন্তু পড়তেছি না। কি কারণে পড়তেছি না? এখানে কি আমার একটা আকর্ষণ বল কাজ করতেছে। এই যে পৃথিবীর সাথে যে আমার একটা আকর্ষণ, এই আকর্ষণটা হচ্ছে কি অভিকর্ষ। অর্থাৎ অভিকর্ষের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি যে পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর যে আকর্ষণ, এটাকেই বলা হচ্ছে অভিকর্ষ। যেমন ধরা যাক যে
আমি যদি এই মার্কারটাকে যদি এখন উপর দিকে ফালাই দিই বা উপর দিকে চটকাই দিই, তাহলে কি সেটা কি উপর দিকে যাবে নাকি নিচের দিকে পড়বে? অবশ্যই সেটা নিচের দিকে আসবে, কেননা পৃথিবী তার কেন্দ্রের দিকে একটা আকর্ষণ বলে কাজ করে, এই কারণে কিন্তু এটা কি নিচের দিকে আসতেছে। তাহলে আমরা দেখে নেই, তবে দেখো ঠিকই কিন্তু মার্কারটা কি নিচে আসলো, তাহলে এটাই হচ্ছে কি অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষের কারণে বস্তুটা কি নিচে আসতেছে। তাহলে এখান থেকে আমরা কি মহাকর্ষ এবং অভিকর্ষের মধ্যে আমরা একটা সম্পর্ক পাইলাম, যেটা হচ্ছে কি সকল অভিকর্ষের উদাহরণ কিন্তু আমরা হচ্ছে মহাকর্ষে দিতে পারবো, কিন্তু সকল মহাকর্ষের উদাহরণ আমরা অভিকর্ষতে দিতে পারবো না। কেননা মহাকর্ষের সূত্র থেকে আমাদের জানা আছে যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, সেটা হচ্ছে পৃথিবীও হতে পারে, চন্দ্র হতে পারে, অথবা সূর্য হতে পারে, যে কোনো ধরনের দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, কিন্তু অভিকর্ষের ক্ষেত্রে পৃথিবীর সাথে অন্য বস্তুর যে আকর্ষণ, কেননা এখানে পৃথিবী অবশ্যই থাকবে, পৃথিবী না থাকলে কিন্তু সেটা অভিকর্ষ হবে না। তাহলে এর জন্য আমরা বলতে পারি যে সকল অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষই অভিকর্ষ নয়। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সকল অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষই অভিকর্ষ নয়, ব্যাখ্যা করো। তো এই মহাকর্ষের যে আকর্ষণ বিকর্ষণ, এই আকর্ষণ বিকর্ষণ সম্পর্কে একটা মহাকর্ষ সূত্র আছে, যেটা হচ্ছে ল অফ গ্র্যাভিটেশন। তাহলে সেই মহাকর্ষ সূত্র সম্পর্কে আমরা এখন জানবো। যে আমরা জানলাম কি মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাহলে মহাবিশ্বের দুইটা বস্তু আমরা কল্পনা করি, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু যদি হয়, তাহলে একটা বস্তু আমরা ধরলাম হচ্ছে M1, তাহলে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, তাহলে একটা বস্তুকে আমরা এটা ধরলাম, আর একটা বস্তুকে যদি আমরা এটা ধরি, তাহলে বস্তুর ভর বা ম্যাস, তাহলে বস্তুর ভরকে কি দিয়ে প্রকাশ করা হয়? m দ্বারা। তাহলে এটার ভর যদি আমরা ধরি m1, এটার ভর যদি ধরি আমরা m2, এবং তাদের মধ্যবর্তী অবশ্যই তাদেরকে যে আকর্ষণ বল, তাহলে এই আকর্ষণ বলকে যদি আমরা ধরি f, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ ডিসটেন্স, এই ডিসটেন্সকে ধরিয়ে যদি আমরা d ধরি, তাহলে এখানে দেখা যাচ্ছে কি বস্তুর ভর হচ্ছে কি, প্রথম বস্তুর ভর হচ্ছে m1, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে কি m2, আর এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, এবং এই দুইটা বস্তুর আকর্ষণ বল হচ্ছে কি f। এখানে শুধু আকর্ষণ করবে, এখানে কিন্তু বিকর্ষণ কোনো বল কাজ করবে না, কেননা আমরা মহাকর্ষের সূত্র থেকে জানি যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটাই হচ্ছে কি মহাকর্ষ। তাহলে এটা হচ্ছে মহাকর্ষ সূত্র। তাহলে মহাকর্ষ সূত্রটা হচ্ছে মহাবিশ্বের প্রতিটি বস্তুগুলা একে অপরকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ তাহলে বলটা হচ্ছে কি ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ যে বস্তুটা যত বেশি বড় হবে এবং যত বেশি তার ভর বেশি হবে, তার আকর্ষণ বলটাও কি ঠিক তত বাড়বে, এবং এই দুইটার মধ্যে যে দূরত্বটা যত বেশি হবে, তাহলে আকর্ষণ বলটাও ঠিক তত কি কমতে থাকবে। তাহলে আমি সূত্রটা আবার বলতেছি, এই মহাবিশ্বের প্রতিটি বস্তুগুলা কি করে একে অপরকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের কি ব্যস্তানুপাতিক। তাহলে এই সূত্রটাকে যদি আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা পাবো তাহলে আকর্ষণ বল F সমানুপাতিক, তাহলে কি ভরদ্বয়ের গুণফল, তাহলে m1 m2, এবং তাহলে এই আকর্ষণ বলটাই আবার তাদের মধ্যবর্তী দূরত্বের কি বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে F সমানুপাতিক 1/d²। তাহলে এটা হচ্ছে কি দূরত্বের বর্গ, আর 1 দিলে এটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক। তাহলে এই সূত্র দুটাকে যদি আমরা সমন্বয় করি, তাহলে আমরা পাবো তাহলে F
সমানুপাতিক m1 m2 ভাগ হচ্ছে কি d স্কয়ার। তাহলে এই সমানুপাতিক উঠে যদি যায়, সমানুপাতিক উঠে গেলে একটা কি মহাকর্ষীয় ধ্রুবক চলে আসবে, সমান এবং মহাকর্ষীয় ধ্রুবক চলে আসবে। তাহলে বা f সমান, তাহলে এই মহাকর্ষীয় ধ্রুবকটাকে প্রকাশ করা হচ্ছে g দ্বারা, j ইনটু m1 m2 ভাগ d স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি g ইকুয়াল মহাকর্ষীয় ধ্রুবক ধ্রুবক বলতে আমরা কি বুঝি? ধ্রুবক মানে হচ্ছে ফিক্সড মান। এটা যে অবস্থানই করা হোক না কেন তার মানটা থাকবে কি একটা ফিক্সড মান। অর্থাৎ তাহলে এই মহাকর্ষীয় ধ্রুবকের ফিক্সড মানটা হচ্ছে g ইকুয়াল 6.673 গুণন 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তাহলে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, এটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক g এর মান। তাহলে 10 ইনভার্স 11, তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো যে g ইকুয়াল 6.673 গুণন 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এই এককটা কিভাবে আসলো? সো আমরা এখন এককটা কিভাবে আসলো সেটা দেখে নিই। তো আমরা সচরাচর যে এককগুলো ব্যবহার করি, তো ভরের একক কি লিখি আমরা? ভরের একক আমরা জানি কি এসআই একক হচ্ছে কি কেজি বা কিলোগ্রাম। তাহলে ভরের একক ভর এম, তাহলে ভর এম এর একক আমরা কি জানি? তাহলে ভর এম এর একক হচ্ছে কি কেজি। তারপর হচ্ছে বলের একক হচ্ছে কি এফ এর একক হচ্ছে কি নিউটন। ডিসটেন্স দূরত্বের একক হচ্ছে মিটার। তাহলে এইগুলো আমরা হচ্ছে কি এই সমীকরণে বসাই দিয়ে দিই। তাহলে জি ইকুয়াল আমরা কি পাবো? তাহলে এই সূত্রটাকে যদি আমরা সমন্বয় করতে যাই তাহলে জি ইকুয়াল আমরা পাবো এফ ডি স্কয়ার, তাহলে m1 m2। তাহলে এখানে আসবে দেখো নিউটন, তাহলে বলের একক আমরা জানি কি নিউটন, এটার একক হচ্ছে কি মিটার স্কয়ার, এটা হবে কেজি স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। কারণ যেটা ভাগ থেকে সেটা উপরে গেলে ইনভার্স হয়ে যাবে। তাহলে এখন দেখো এটা হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু। তাহলে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যদি এটা হয়, তাহলে এখন যদি এই দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয় তাহলে কি হবে? তাহলে একটা হবে তাহলে পৃথিবীর ভর, তাহলে যে কোনো একটা বস্তুর ভর আমরা কি m ধরে নেই, আর একটা বস্তুর ভর ধরে নেই হচ্ছে আমরা এটা হচ্ছে পৃথিবীর ভর। তাহলে পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল M। তাহলে এই সূত্রটা কি হবে? তাহলে সূত্রটা দাঁড়াবে তাহলে F সমান G ইনটু M ভাগ হচ্ছে কি D স্কয়ার। তাহলে এর আগে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে কি m টা হচ্ছে m1 এবং m2 হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, কিন্তু এখন হচ্ছে ফিক্স করে দিয়ে দিলাম যে মহাবিশ্বের যে কোনো একটা বস্তু হচ্ছে এই m স্মল m এবং আর একটা হচ্ছে পৃথিবী। তাহলে সূত্রটা আসবে এরকম। তাহলে হচ্ছে আমরা কি সূত্রটা কি পেলাম? তাহলে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে
এবং এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ বস্তুদ্বয়ের দূরত্ব যত বাড়বে, যেমন হচ্ছে প্রথমের দিকে যে আমরা হচ্ছে একটা ভিডিও দেখেছিলাম, সেটা হচ্ছে কি সূর্যের চারদিকে যে গ্রহ উপগ্রহগুলো ঘুরতেছে, তাহলে সূর্যের সাথে অন্যান্য বস্তুগুলোর কি রকম আকর্ষণ হবে, তাহলে সূর্যের সাথে যে বস্তুর যত বেশি কাছাকাছি, তাহলে সূর্যের সাথে তার আকর্ষণটা কি তত বেশি হবে। আবার যেটা অনেক দূরে অবস্থিত, তার আকর্ষণটা কি একটু হলেও কম হবে। তাহলে এটাই হচ্ছে এই সূত্র থেকে আমরা জানতে পারছি। তাহলে এখন আমরা জানবো যে এই সূত্রের গাণিতিক রূপটা কি রকম ভাবে আসে। তাহলে এখান থেকে আমরা কি কি পাইলাম হচ্ছে ভরের একক হচ্ছে কি কেজি, বলের একক হচ্ছে নিউটন, দূরত্বের একক হচ্ছে কি মিটার, আর মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তাহলে এটা হচ্ছে আমরা তিনটে একক পাইলাম। তাহলে এখন আমরা যদি এটাকে গাণিতিক রূপ দিতে যাই, তাহলে কি রকম প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আর কি যেরকম ধরনের প্রশ্নগুলো আসবে, সেটা হচ্ছে এখন m1, এটা যদি আমি দেখি m1 সমান সমান হচ্ছে 20 কেজি, m2 সমান সমান দিলাম হচ্ছে 30 কেজি। তাহলে ডিসটেন্স, তাহলে b ইকুয়াল দিয়ে দিলাম হচ্ছে 10 মিটার। হলে তোমার হচ্ছে কি আকর্ষণ বলের মান কত? আকর্ষণ বলের মান কত? তাহলে অবশ্যই আমাকে এইভাবে লিখতে হবে। তাহলে এখানে m1, তাহলে এখানে আমরা লিখবো যে বস্তুর ভর m1 সমান সমান হচ্ছে 20 কেজি, ভর m2 ইকুয়াল হচ্ছে 30 কেজি, ডিসটেন্স d ইকুয়াল হচ্ছে কি 20 মিটার। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক g এর মান তো আমাদের জানাই আছে। তাহলে g ইকুয়াল 6.673 গুণন 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তাহলে f ইকুয়াল হোয়াট? তাহলে এখানে লিখতে হবে, আমরা জানি, তাহলে আমরা জানি f ইকুয়াল g ইনটু m1 m2 ভাগ হচ্ছে কি d স্কয়ার। তাহলে এটার মান আমরা পাবো তাহলে 6.673 গুণন 10 ইনভার্স 11 গুণন তাহলে 20 গুণন 30 ভাগ হচ্ছে কত 20 স্কয়ার, সরি 10 স্কয়ার, 10 স্কয়ার। তাহলে এটা আমি আর করতেছি না, এটা তোমার হচ্ছে ক্যালকুলেটর দিয়ে ঠিকভাবে হিসাব করবো। কারণ এটা হচ্ছে তোমাদের করতে গেলে অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। কারণ ইনভার্স আছে, এই ইনভার্সটা কিন্তু আমাদের হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া নরমাল ক্যালকুলেটরে উঠবে না। সো এটার উত্তরটা তোমাদের বাসায় থাকলে তোমরা হচ্ছে এটা বের করে নিয়ে নেবে। তো এই সূত্র থেকে আমরা কি কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসে, যেমন হচ্ছে এই অঙ্কতে যদি তোমার f এর মান দেওয়া থাকে, g এর মান দেওয়া থাকে, আর m1 m2 এর মান দেওয়া থাকে, তোমাদের পরীক্ষা আসতে পারে তাহলে বস্তু দুইটার মধ্যবর্তী দূরত্বের মান নির্ণয় করো। আর যদি ভর m1 m2 দেওয়া থাকে এবং f এর মানও দেওয়া থাকে, d এর মানও দেওয়া থাকে, তাহলে মহাকর্ষীয় ধ্রুবক g এর মানটাও পরীক্ষা আসতে পারে। তাহলে এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করলে অবশ্যই পারবে। তো তাহলে আমরা এখন হচ্ছে আলোচনা করব সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণ কাকে বলা হয়?
অভিকর্ষ ত্বরণ। তাহলে এখন আলোচনা করব আমরা অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ, তাহলে আমরা জানি হচ্ছে কি পৃথিবীটা হচ্ছে ডিম্বাকৃতি। তাহলে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। তাহলে পৃথিবীটা হচ্ছে ডিম্বাকৃতি এবং পৃথিবীটার এটা হচ্ছে কেন্দ্র বা সেন্টার। তাহলে আমরা পৃথিবীর এই সাইডগুলোতে আমরা কিন্তু বসবাস করি। তাহলে এই সাইডে বসবাস করি, অবশ্যই কিন্তু আমরা এখান থেকে কি পড়ে যেতে পারতাম, কিন্তু আমরা পড়তেছি না কেন? তাহলে এই যে কেন্দ্রের একটা কি আকর্ষণ বল আছে। তাহলে কোনো একটা বস্তু যখন হচ্ছে এখানে আসে তখন কি কেন্দ্র একটা আকর্ষণ বলে টান দেয়। বা যেমন হচ্ছে আমরা যদি সেটা প্র্যাকটিক্যালি দেখে নেই যে পৃথিবীর কেন্দ্র, তাহলে আমরা দাঁড়ায় আছি কিন্তু পৃথিবীর এই পৃষ্ঠে। তাহলে এই বস্তুটাকে যদি আমি এখান থেকে ফেলে দেই, তাহলে দেখি ফেলে দিলে কি হয়। তাহলে দেখো ফেলে দিলে বস্তুটা কি নিচের দিকে যাচ্ছে এবং যত দূরে যাচ্ছে তত বস্তুটার কি বেগ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সেকেন্ড। মনে করো এখানে এভাবে একটা যদি বস্তুকে আমি ফেলে দিই, তাহলে এখানে হচ্ছে প্রথম সেকেন্ড, এটা হচ্ছে দ্বিতীয় সেকেন্ড, এটা হচ্ছে তৃতীয় সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ডে বস্তুর কি হবে, বেগটা বাড়তে থাকবে। তাহলে প্রতি সেকেন্ডে কত করে বেগ বাড়বে? তাহলে প্রতি সেকেন্ডে বাড়বে 9.8 গুণন 9.8 গুণন 9.8, অর্থাৎ প্রতি সেকেন্ডে 9.81 বেগে বস্তুটা কি বেগটা বাড়তেই থাকবে। অর্থাৎ তাহলে আমরা এটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণের কারণে বস্তুটা কি নিচের দিকে যায়। তাহলে অভিকর্ষ ত্বরণ কাকে বলা হয়? তাহলে অভিকর্ষ বলের প্রভাবে, তাহলে আমরা তো জানি অভিকর্ষ বলটা কি। তাহলে পৃথিবী যে বলে কোনো বস্তুকে কি আকর্ষণ করে সেটা হচ্ছে কি অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলা হয় বা গ্র্যাভিটেশন অফ অ্যাক্সিলারেশন। তাহলে অভিকর্ষ ত্বরণ, তাহলে অভিকর্ষ বলের প্রভাবে, এই যে অভিকর্ষ বল, এখানে যদি আমি একটা বস্তু ছেড়ে দিয়ে দেই, তাহলে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে, এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, তাহলে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। এই অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে স্মল জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ আর ক্যাপিটাল জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে এটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণ হচ্ছে কি অভিকর্ষ বলের প্রভাবে। অভিকর্ষ বলটা হচ্ছে আমরা তো আগেই জেনেছিলাম যে পৃথিবীর সাথে অন্যান্য বস্তুর যে আকর্ষণ বল সেটা হচ্ছে কি অভিকর্ষ বল। তাহলে আমরা সংজ্ঞাটা এভাবেই দিতে পারি। সো এটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এখন অভিকর্ষ ত্বরণের মানটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। যেমন হচ্ছে পৃথিবীর কেন্দ্র এটা, তাহলে পৃথিবীর কয়টি অংশ আছে? এটা হচ্ছে মেরু অঞ্চল আর এইটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। তাহলে এইটা মেরু অঞ্চলটাকে একটু চাপা আর বিষুবীয় অঞ্চলটা কি একটু বেশি। তাহলে এই কেন্দ্র থেকে পৃথিবীর এটা কি পরিধি পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হয় ব্যাসার্ধ আর। তাহলে এটা হচ্ছে কি আর, তাহলে এটা হবে কি আর, এটা হবে আর। তাহলে এর আগে আমরা জেনেছিলাম যে যে বস্তুর যত দূরে অবস্থিত তার আকর্ষণ বলটাও কি তত কম হবে এবং যেটার আকর্ষণ বল যত বেশি যত কাছাকাছি থাকবে তার আকর্ষণ বলটাও কি ঠিক তত বেশি হবে। তাহলে এই বিষুবীয় অঞ্চলে জি এর মানটা সবচেয়ে কম। কেন কম? তাহলে দেখো এখানে কেন্দ্র থেকে তাহলে পরিধির দূরত্বটা কি সবচেয়ে বেশি, এজন্য বিষুবীয় অঞ্চলে জি এর মান কম। এবং হচ্ছে এখানে দেখো মেরু অঞ্চল, তাহলে মেরু অঞ্চলে জি এর মানটা কি সবচেয়ে বেশি। ক্লিয়ার? তারপর হচ্ছে দেখো এখন হচ্ছে আলোচনার বিষয় হচ্ছে ভর এবং ওজন। তাহলে ভর এবং ওজন, তাহলে ভরটা কি? তাহলে এই যে আমার কাছে একটা পদার্থ আছে, অথবা এখানে যদি আমি একটা টিস্যু দেখাইতে পারি, তাহলে টিস্যুটাও একটা পদার্থ, এটাও একটা পদার্থ। তাহলে এটা কি বেশি ভর
তাহলে এটা একটা আলাদা পরিমাণ, এটা একটা আলাদা পরিমাণ, তাহলে দুইটারই কিন্তু ভর আলাদা আলাদা। হচ্ছে কি কোনো বস্তু যেটুকু পরিমাণ পদার্থ দিয়ে গঠিত তার সম্পূর্ণ পরিমাণকে ওই বস্তুর ভর বলা হয়। তাহলে ভরের ইউনিট হচ্ছে কি ম্যাস, একে আমরা ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি। আর ওজনটা তো ওজন হচ্ছে পৃথিবীর কেন্দ্র এটা। তাহলে ওজন যেটা আমরা হচ্ছে লিখতি পাল্লার মাধ্যমে ওজন পরিমাপ করি, অথবা কোনো হচ্ছে পাল্লার মাধ্যমে যেটা আমরা প্রকাশ করি সেটা হচ্ছে ওজন। অর্থাৎ ওজনের ক্ষেত্রে দুইটা জিনিস কাজ করে, একটা হচ্ছে কি বস্তুটার ভর, আর একটা হচ্ছে এই যে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে টানে সেটা। তাহলে পৃথিবী যে বলে কেন্দ্রের দিকে টানে সেটা হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ। তাহলে ওজনকে প্রকাশ করা হয় হচ্ছে ওয়েট বা ওজনকে প্রকাশ করা হয় হচ্ছে ডাব্লিউ দ্বারা। তাহলে ওজনের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি, তাহলে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বলা হয়। অর্থাৎ ওজন ডাব্লিউ আমরা লিখতে পারি এম জি। অর্থাৎ কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে এটাকে বলা হচ্ছে ওজন। তাহলে ভর এবং ওজনের মধ্যে তোমাদের হচ্ছে পরীক্ষায় পার্থক্য আসতে পারে। তাহলে প্রথমের দিকে আমরা কি দিব, যদি পার্থক্য আসে তাহলে প্রথমের দিকে আমরা দিয়ে দিব হচ্ছে ভরের সংজ্ঞা, তারপরে এদিকে দিয়ে দিব কি ওজনের সংজ্ঞা। তাহলে ভর কাকে বলে, কোনো বস্তুর সম্পূর্ণ পদার্থের পরিমাণকে ওই বস্তুর কি ভর বলা হয়। আর ওজন বলা হচ্ছে কি কোনো বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হচ্ছে কি ওজন। তারপর 2 নম্বর দিয়ে দিব ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, ওজনকে কি ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। আর 3 নম্বর দিয়ে দিব ভরের একক হচ্ছে কি কেজি, ওজনের একক হচ্ছে কি নিউটন। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের আলোচনার বিষয় এগুলোই ছিল। 1 নম্বর ছিল কি মহাকর্ষ সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হয়ে গেছে। 2 নম্বর ছিল অভিকর্ষ, মহাকর্ষ সূত্রটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের এই অধ্যায়ের জন্য, কেননা এই অধ্যায় থেকে তোমাদের যদি কাঠামোগত প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন আসে তাহলে মহাকর্ষ সূত্র থেকে আসতে পারে। তবে এর থেকে আরো আলোচনার বিষয় আছে যেটা হচ্ছে কি মহাশূন্য, তারপর হচ্ছে অভিকর্ষ স্তরের মানটা কি বিভিন্ন জায়গায় বিভিন্ন চাঁদে একরকম বা পৃথিবীতে একরকম, এটা থেকেও প্রশ্ন আসে। আবার হচ্ছে ভর এবং ওজন এখান থেকেও আসতে পারে। তাহলে আমরা হচ্ছে এই বিষয়গুলো আজকে জানতে পারলাম। তো তোমাদেরকে আবারও ডিও রংপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামী পর্বে। ভালো থেকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আর ঘরে বসে এই করোনার পরিস্থিতি তোমরা হচ্ছে কি সুন্দরভাবে এই ভিডিওগুলো দেখবা এবং মনোযোগ সহকারে দেখবা, এবং হচ্ছে কি এগুলোকে কাজে লাগিয়ে তোমরা হচ্ছে কি বইগুলো প্র্যাকটিস করতে পারবা। বাই বাই।